Step Glamour Show. স্টেপ প্রেজেন্স গ্ল্যামার শো আরটিভি নিয়মিত আয়োজনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সাথে আছি আমি তাবাসসুম প্রিয়াঙ্কা এবং বরাবরের মতো আমার সাথে আছেন একজন অতিথি যার সাথে আমরা কথা বলবো তার ফ্যাশন এবং লাইফস্টাইল নিয়ে। আর আজকে আমার সাথে যিনি আছেন তিনি বরাবরই তার একটা স্টেটমেন্ট থাকে, ফ্যাশন স্টেটমেন্ট, আমি তাকে যতটুকু দেখেছি, এবং আর বাকি যেই ব্যাপার থাকে লাইফস্টাইল নিয়ে সেটাতেও তিনি অনেক বেশি কনশাস। আমাদের সাথে আছেন জনপ্রিয় ফোক সঙ্গীত শিল্পী সাদিয়া লিজা। ওয়েলকাম তোমাকে, কেমন আছো? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি, ভীষণ গ্লো করছো। তো যেহেতু আমাদের এই আয়োজনটা পুরোপুরি লাইফস্টাইল এবং ফ্যাশন নিয়ে, তো এটা নিয়ে আসলে জানতে চাই যে সময়ের সাথে সাথে ফ্যাশন স্টেটমেন্ট চেঞ্জ হয়। অবশ্যই। তোমার প্রথম কাজ থেকে শুরু করে যখন প্রথম স্ক্রিনে আসা সেই থেকে এই পর্যন্ত নিজের মধ্যে কি কি পরিবর্তন নিয়ে এসেছো এবং সেটা সচেতনভাবেই নিয়ে এসেছো? প্রথম কথা হচ্ছে পজিটিভ যে এনার্জির কথা বলেছেন, এটা আসলে প্রত্যেকবার রিস্টোর করতেই থাকি। শুরুর দিকে যে ব্যাপারটা, স্ক্রিন ফেস করতে তো ভয় লাগতোই, সেই সাথে একদম নতুন যখন এসেছি ক্যামেরার সামনে তখন একটু বুঝতে অসুবিধা হতো যে আমি কোন শো এর সাথে ব্যালেন্স করে আমাকে কোন ড্রেস পরতে হবে, আমাকে কিভাবে প্রেজেন্ট হতে হবে, এটাতে একটু সমস্যা হতো। আস্তে আস্তে যখন বুঝলাম যে না, আমার এই শোজের সাথে এই গেট আপ যায় বা আমাকে এইভাবে নিজেকে প্রেজেন্ট করতে হবে, তো আস্তে আস্তে বুঝতে পারলাম যে না, এইভাবে আসলে উচিত। বাট আপনার সাথে একটু আগে কথা হচ্ছিল যে আপনি ভেবেছিলেন যে লিজা মনে হয় শাড়ি পরে আসবে। এইটার কারণ হচ্ছে আমার অডিয়েন্সরা আমাকে একটু শাড়িতে দেখতে বেশি পছন্দ করেন এবং আমি নিজেকে শাড়িতে উপস্থাপন করতে বেশি পছন্দ করি। এবং লিজার শাড়ির ব্যাপারটাতে কিছুটা ফিউশন থাকে, কিছুটা নিজের একটা ফ্যাশন স্টেটমেন্ট থাকে যেটা তাকে অন্য 10 জন থেকে আলাদা করে। তো হ্যাঁ, সেই জায়গাটা কিভাবে তৈরি হলো বা সেই আইডিয়াটা কিভাবে এসেছিল? আইডিয়া বলতে আপনি দেখবেন যে অনেক সময় আমরা শাড়ি কিনলে কিছু সস্তা শাড়ি, সস্তা মিন্স বলবো কি যে একটু রিজনেবল, হ্যাঁ, খুব বেশি দামি এমন কোন শাড়ি আমি নেয়ার পরে চেষ্টা করি যে ওইটাকে একটু ডিফারেন্ট ভাবে কিভাবে প্রেজেন্ট করা যায়। প্রথম লুকে যেন মনে হয়, রাইট, প্রথম দেখাতে যেন মনে হয় যে না, আমি ডিফারেন্ট কিছু আসলে করেছি। এক্স্যাক্টলি আমার যে পোশাকটা সেটা একটু রিজনেবল থাকে, বাট আমি প্রেজেন্টেশনের ক্ষেত্রে একটু ঘুরিয়ে পেঁচিয়ে আর কি প্রেজেন্ট করি যেন একটু মনে হয় যে না, একটু ডিফারেন্ট ভাবে আমি উপস্থাপন করেছি। আর ফিউশনের ব্যাপারটা আমি ম্যাক্সিমাম ভ্যারিয়েশন আনি। শাড়িটা ঠিক থাকে, হয়তো ওপরে যে আমরা কোটি পরি বা স্ট্রাক টাইপের কিছু পরি বা ব্লাউজের যে একটা ভ্যারিয়েশন থাকে, পরার যে একটা স্টাইল, এগুলোতে একটু ডিফারেন্ট ভাবে উপস্থাপন করি সব সময়। অফ স্ক্রিন যখন থাকো, একদম নিজের মতো থাকো, তখন কি ধরনের পোশাক নির্বাচন করো? খুবই কমফি আমি পোশাক খুঁজি বের হওয়ার সময়, যে একেবারে যেটাতে আমি কমফোর্টেবল। সামারের এক ধরনের পোশাক থাকে, উইন্টারে এক ধরনের পোশাক থাকে। যদিও আমি সামার লাভার, অনেকে বলবে যে আল্লাহ মেয়েটা উইন্টার পছন্দ করে না, বলে না যে আই লাভ উইন্টার, কারণ আমি কিভাবে বলি যে আই হেট উইন্টার। স্কিন এত বাজে হয়ে যায়, স্কিন হেয়ার, মানে এটা নিয়ে আমি বেশি টেনশনে থাকি যে সামার কবে আসবে, আমার স্কিন একটু ঠিক হবে, হেয়ার একটু ঠিক হবে, রাইট? উইন্টারে হেয়ার ফল হয় অনেকটা, মানে রুক্ষ শুষ্ক কেমন একটা ব্যাপার থাকে, জীর্ণ শীর্ণ একটা ব্যাপার। এক্স্যাক্টলি। তো আমার মনে হয় যে না, সামার ইজ ফাইন, সোয়েটিং হোক। বাট যেহেতু তোমার কথাই চলে আসলো স্কিন কেয়ার, হেয়ার কেয়ারের কথা, আমি যতটুকু তোমাকে দেখেছি অন স্ক্রিন কাজ করবার ক্ষেত্রে খুবই মিনিমালিস্টিক মেকআপ তুমি ইউজ করো, হেভি কোনো কিছু করতে চাও না। তো এই ব্যাপারটা কখন থেকে এসেছে বা কখন থেকে এই ব্যাপারটা তুমি রিয়েলাইজ করতে পেরেছো যে মিনিমালিস্টিক হতে হবে? প্রথম যখন কাজ করেছি তখন মনে হতো যে আমি যত বেশি মেকআপ করব, যত বেশি ফেসে বেশি প্রায়োরিটি দিতাম, যে ফেসটা মনে হয় একটু বেশি সাদা হোয়াইট টোন করলে মনে হয় বেশি ভালো লাগবে, কিন্তু আই ওয়াজ রং। আর আমার স্কিন টোন যেটা, সেটার সাথে ব্যালেন্স করে যদি আমি মেকআপ নিই, এটার ব্যাপার হচ্ছে আপনার নিজের মধ্যে একটা ডিফারেন্ট আত্মবিশ্বাস তৈরি হয়ে যায় যে আমার পায়ের শেড, হাতের শেড, ফেসের শেড, সব কিছু একটা, এক্স্যাক্টলি। তো ওই জায়গাটা থেকে আমার আস্তে আস্তে মনে হলো যে না, মিনিমাল মেকআপ করে মানুষকে সুন্দর উপস্থাপন করা যায়। এটা নির্ভর করে আপনি কোন ড্রেসের সাথে, লিপস্টিকের একটা শেডের ব্যাপার থাকে, আই লুকটা বেশি ইম্পর্টেন্ট। আর আপনি যদি সিম্পল একটা ড্রেস পরেন, আই লুকটা যদি একটু সুন্দর করা যায় বা লিপস্টিকের শেডটা যদি চুজ করা যায়, তাহলে ওই ক্ষেত্রে মনে হয় যে একটু বেশি ভালো লাগে। এখন তো মনে হয় যে আমি যদি একটু ব্লাশ দিয়ে, একটা লিপস্টিক দিয়ে যদি অন স্ক্রিন চলে আসতে পারতাম, বাট আমরা তো সেটা পারি না আসলে। সেটা পারি না। আর এই যে বললে যে মিনিমালিস্টিক ব্যাপারটা, সেই ক্ষেত্রে মিনিমালিস্টিক মেকআপ করছো, স্কিনটাকে তাহলে তুমি ভালো রাখবার চেষ্টা করছো, কিন্তু হেয়ারের উপর দিয়েও একটা প্রেশার যায়, আয়রনিং, কার্লিং এগুলো করতে হয়।
তো সেই ক্ষেত্রে কোনো রিচুয়াল ফলো করা হয় হেয়ারটাকে বা স্কিনটাকে মেনটেন করবার জন্য? রিসেন্টলি আমি যে প্রবলেমটা ফেস করেছি, আমরা যে কার্ল করি, কার্ল করার পর অনেক সময় হয় না যে আমি যে ডিজাইনটা চাই সেটা অনেক সময় আসে না, আসলে ওর উপরে আমরা আরেকবার কার্লের জন্য Curl ট্রাই করি, ইটস ভেরি ব্যাড। এরপরে দেখলাম যে বাসায় গিয়ে আমার চুল ভেঙে ভেঙে পড়ছে, মানে ভেরি ডিসঅ্যাপয়েন্টিং। টেনশনে পড়ে গেলাম যে আল্লাহ এত হেয়ার ফল হচ্ছে বা চুল ভেঙে ভেঙে যাচ্ছে, এটা রিজন কি? সেক্ষেত্রে কি করো? স্কিনের হ্যাঁ। যত্নে কি করো? চুলের যত্নে কি করা ফাইন্ড হয়? আউট করলাম যে এটা কোথা থেকে হচ্ছে, আচ্ছা, কি হচ্ছে এটা বুঝতে হবে আমার, এরপরে আমি অ্যাপ্লাই করব, কি অ্যাপ্লাই করা যায়। তো চুলের খাদ্য হচ্ছে মেইন তেল। হ্যাঁ, তো আমি চিন্তা করলাম যে পেঁয়াজের রস অনেক সময় তেলের সাথে দিলে আমার একটা চিটচিটে ভাব আসে, যেটা আমার একেবারে ভালো লাগে না। তো আমি চিন্তা করলাম আমলকির যে রসটা খাই ওইটা আমি একটু ব্লেন্ড করে রসটা তেলের সাথে, একেবারে নর্মাল নারিকেল তেল যেটা, সেটা আমি গ্রাম থেকে আনি। ও বাহ, হ্যাঁ, nice. আমাদের ওইখানে একটু সরিষা ঘানি, তারপর হচ্ছে নারিকেলের তেল, এগুলো একটু অথেন্টিক বিক্রি করে, সো আমি ওখান থেকে আনি। আর আমি ভরসা পাই না কোনো কিছুতে, যে সবটাতে মনে হয় যে আমার কেমিক্যাল মিক্স করে রেখেছে, সো ওগুলা দেওয়া হয় চুলের জন্য। আর ত্বকের জন্য হচ্ছে আমার খুবই সেনসিটিভ স্কিন, অ্যালার্জিক স্কিন, সো আমার একটু বুঝে শুনে সবকিছু অ্যাপ্লাই করতে হয়। আলুর রসটা সব থেকে বেশি ইউজ করি, এটার কারণ হচ্ছে লম্বা যখন আমাদের শুটিং এর শিডিউল থাকে, দেখবেন যে একটু ছোপ ছোপ ভাব চলে আসে, ট্যানটা রিমুভ করে। ট্যানটা এক্স্যাক্টলি, এটা আচ্ছা। আলুর রসটা ভীষণ কাজ করে, ভীষণ ভালো কাজ করে। একটু বেসন ইউজ করি। দর্শক দেখছেন স্টেপ প্রেজেন্স গ্ল্যামার শো। একটা বিরতির সময় হয়েছে, বিরতিতে যাব এবং বিরতির পর আবারও ফিরে আসবে এবং আড্ডা দিব আমাদের আজকের অতিথি সাদিয়া লিজার সাথে। Step Glamour Show. Steps like number one, saying coalition. Steps like number one, Genji's fashion. Steps like number one, mountain to ocean. Steps like number one, steps like number one. Step Slide number 1. Step Glamour Show. বিরতির পর সবাইকে আরও একবার ওয়েলকাম করছি আরটিভির নিয়মিত আয়োজন স্টেপ প্রেজেন্স গ্ল্যামার শোর আজকের পর্বে। এবং আপনারা জানেন আমাদের অতিথি হয়ে আমাদের সাথে আছেন সঙ্গীত শিল্পী সাদিয়া লিজা। কথা বলছিলাম তার সাথে, চলুন আবারও আড্ডায় ডুব দেই। কখনো অ্যাস্থেটিক্স এই ধরনের ট্রিটমেন্ট না, করা হয়েছে? এবং আমার কখনো ইচ্ছাও হয়নি, আশা করি কখনো ইচ্ছা হবেও না। আমার সব সময় আমি যেমন, মানে আমার স্ট্রাকচারটা যেমন, আমি এখন পর্যন্ত আর্টিফিশিয়াল একমাত্র হেয়ার কালার ছাড়া আমার কোনো আর্টিফিশিয়াল কিছু? কোনো কিছু করা হয়নি। Okay. আমি কখনো অ্যাপ্লাই না করার সম্ভাবনা অনেক বেশি। ওকে। আর তাহলে খাবারের ডায়েট প্ল্যানটা কি ফলো করা হয়? মানে খাবারের ক্ষেত্রে কি যাচাই বাছাই বা ঘরের খাবারটা এগুলো মেনটেন করা হয় নাকি বাইরের খাবারও খাও? এই ক্ষেত্রে একটু সুবিধাবাদী বলবো নিজেকে। আচ্ছা। কেন? হঠাৎ করে যখন ওয়েট গেইন করছি তখন মনে হয় যে আমি ওয়েট গেইন করে ফেলেছি, আমার এখন খাবারটা একটু ঠিক করতে হবে। আবার যখন ঠিক হয়ে যায় তখন মনে হয় যে না, কি আছে জীবনে, জীবনে একটু খেয়ে একটাই, নেই। একটু খেয়ে নি। এরপরে আবার যখন দেখি না আমার গালটা একটু ফুলে গেছে, কন্ট্রোল টন্ট্রোলের জন্য একটু কষ্ট হয়ে যাচ্ছে, আবার না ওকে ঠিক আছে, বাট ভাতের উপরে কোনো খাবার আছে না? না, না, বাঙালি 3 বেলা ভাত, হ্যাঁ। কিন্তু আমি পরিমাণ মতো খাই, মানে Okay. একটু একটু করে খাই। মাঝে মাঝে বাসা সবাই আমাকে ভাতু বলে ডাকে, খালি ভাত সবকিছুতে। তারপরে বলে যে ভাত খাই, বাট আমি ঠিক আছি কিনা সেটা দেখো, কারণ বাসায় আমি একটু ইয়োগা করি, ওকে। হাঁটতে বাইরে যেতে পারি না অনেক সময়, এক্সারসাইজ করা হয় না, বাট ইয়োগাটা আমার কনফিডেন্ট লেভেলটা অনেক বাড়ায়, ওকে। কনসেন্ট্রেশন অনেক ভালো মাঝে দিতে কিছু পারি। সোশ্যাল মিডিয়াতে আমি হ্যাঁ। তোমার এক্সারসাইজের ছবি ছবি দেখেছি, দেখেছেন। জিমের ছবি দেখেছি। করা হয়েছিল কন্টিনিউ? 4 মাস এক্সারসাইজ করলাম আমি। 59-এ স্টার্ট করেছিলাম, উইদিন 4 মান্থস সব কিছু ফলো করার পরে দেখলাম যে আমি 53-তে আসলাম, 6 কেজি। এটা তো আসলে লুজ করা হয়েছে। ডিফিকাল্ট ছিল। তারপরে ভাবলাম যে এটার থেকে বেশি ইম্পর্টেন্ট যে এক্সারসাইজ শেষ করে যখন আমি বাসায় যাই, আমার খাদ্য তালিকা যেটা, বা আমি যদি বাসায়ও একটু হলেও এক্সারসাইজ না করি, এইটা আসলে ব্যালেন্স হচ্ছে না। আর কাজের প্রেশার এত বেড়ে গেল, আমি যেখানে জিম করতাম সেটা আমার বাসা থেকে বেশ দূরে। তো আমার মনে হলো যে আমি বাসায় একটু ইয়োগা করে বা ফুড চার্টটা মেনটেন করে দেখি পারি কিনা। এবং সেটা ইম্প্যাক্টফুল হয়েছে? হয়েছে, এবং দেখলাম যে আমার যাতায়াতের যে ব্যাপারটা, সে প্রেশারটাও হলো না। মাঝখানে আমি খাবারও লিমিটেড খাবার খাচ্ছি, একটু ইয়োগা করছি, সেই সাথে আমার কাজের জন্য ভালো হচ্ছে। আর যেহেতু বিভিন্ন শোজ করতে হয়, তো পায়ের উপর দিয়ে তো একটা প্রেশার যায়, সেই ক্ষেত্রে পায়ের যত্ন কি কখনো করা হয়? ফুড কেয়ারটা মেনটেন করো? পায়ের যত্ন অনেকে দেখবেন যে
ফেসের প্রতি বেশি প্রায়োরিটি দেয়, বাট আমার মনে হয় যে হাত পা তো আমার বডিরই একটা পার্ট না, এবং আমার সবচেয়ে বেশি এটা চোখে পড়ে। রাইট। এবং আমি যেটা করি যে আমি কোনো মানুষকে যদি আমার সুন্দর লাগে দেখতে, আমি সবার আগে পা দেখি। ওকে, এটা একটা ট্রিক্স যে পা সুন্দর যার হাত সুন্দর, মানে নিট অ্যান্ড ক্লিন, এটা আপনি হাত আর পা দেখলে বুঝতে পারবেন। ফেসের প্রতি তো আমরা সবাই বেশি কনসার্ন। ওকে, না তো জুতো নির্বাচনটা তুমি কিভাবে করো? পোশাকের সাথে ইয়ে করেই ম্যাচ করেই করো, নাকি একদম কমফোর্টেবল যেটা পায়ের জন্য আরাম যেটা সেটাই পরতে পছন্দ করো? আসলে কমফোর্টেবলনেসের যে ব্যাপারটা সেটা সবসময় দেখলে হয় না। স্টেজে যখন পারফর্ম করি তখন আমার মনে হয় যে আমি যদি একটা পেন্সিল হিল পরে উঠি ড্রেসের সাথে, আমার কনফিডেন্ট লেভেলটা বেড়ে যায়। অনেকে বলে যে তুমি এত পেন্সিল পরো, মানে এটা কিভাবে ব্যালেন্স করো, একটু মিড বেজের কিছু পরবা। মনে হয় যে না, ওইটা আমার কনফিডেন্ট বাড়ায়। আর বাসায় যখন থাকি বা ভার্সিটিতে যাই বা অ্যাজ ইউজুয়াল আমার কাজের জন্য যখন বের হই, তখন সব থেকে কমফোর্টেবল ড্রেস, কমফোর্টেবল স্যান্ডেল, মানে পারলে উইদাউট মেকআপ, জাস্ট একটু সানস্ক্রিন দিয়ে, ব্লাশ দিয়ে একটা কমফোর্টেবল ড্রেস পরে স্লিপার পরে চলে যায়। আমাদের দেশীয় ব্র্যান্ড স্টেপের শুজ। ওকে, বাসায় আমি সবসময় স্টেপের স্যান্ডেল পরি, এবং ওদের একটা বিশেষত্ব হচ্ছে আমার মনে হয় না যে ওরা যে পরিমাণ স্লিপার্সের কালার্স বা একদম সিম্পল যে ডিজাইন, মানে বাংলাদেশি ব্র্যান্ডগুলোর মধ্যে আমার মনে হয় না যে আদার্স কোনো ব্র্যান্ড এই জিনিসটা আসলে আমাদের সামনে উপস্থাপন করতে পারে। এবং একই সাথে গার্লস আইটেমের সাথে সাথে তারা জেন্টস নিয়েও এখন কাজ করছে, এবং কালারফুল। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এটা যে আমরা তো জেন্টসদের দিকে অতটা তাকাই না যে হ্যাঁ কি কালার পরলো, কিন্তু তারা সেই ব্যাপারটা এনশিওর করেছে। এবং যেহেতু আমাদের দেশীয় ব্র্যান্ড এবং এরকম ভ্যারাইটি প্রোডাক্ট নিয়ে কাজ করছে, তুমি ব্যাপারটাকে কিভাবে দেখবে? এটা ভীষণ ভালো, কারণ আমার আরো বেশি ভালো লাগবে যখন আমি বাইরের দেশে যদি কোথাও যাই, আমি সুন্দর করে দেখবো যে স্টেপের একটা বিলবোর্ড বা স্টেপটা দেশের বাইরেও চলে গেছে, আরো বেশি ভালো লাগবে। আর দেশীয় ব্র্যান্ড হিসেবে শুধু আমি না, আমি আমার ক্লাসমেটসদেরকেও দেখি যে ভার্সিটিতে হয় না যে খুব দ্রুত তাড়াহুড়ো করে সকালে ভার্সিটি চলে যাচ্ছে, স্টেপের একটা স্লিপার পায়ে থাকলে চলে গেলাম, বেশ মানানসই একদম। এবং সেই সূত্র ধরেই তোমার জন্য স্টেপের পক্ষ থেকে একটি গিফট রয়েছে। দিস ইজ ফর ইউ। আই হোপ তোমার এটা ভালো লাগবে। ওকে, নাও, থ্যাংক ইউ স্টেপ, থ্যাংক ইউ RTV, আর শেষে আপনাকেও থ্যাংক ইউ। তোমাকে অনেক ধন্যবাদ। আমরা আজকে সঙ্গীত শিল্পীকে আমাদের অতিথি হিসেবে পেয়েছি। একটা ছোট্ট গান তো আমরা শুনবই, নয়তো পরিপূর্ণতা পাবে না এই আয়োজনটা। ছোট্ট করে একটু তোমার কণ্ঠে একটা গান শুনতে চাই। অবশ্যই গাইবো। আমি যে আপনার সামনে বসে আছি এটাও তো আসলে আমাকে ইনভাইট করা হয়েছে, তো এই জায়গাটা তৈরির পিছনে RTVর অনেক অবদান। 2019 সালে আমাকে নতুনভাবে RTV জন্ম দিয়েছে, মানে যেটা আমাকে মানুষ সাদিয়া লিজা হিসেবে যতটুকু চিনে। ফোক স্টেশন সিজন 1, সিজন 2তেও গিয়েছি। সিজন 1-এ প্রথম 1 মিলিয়ন ঘর ছুঁয়ে দেওয়ার যে ব্যাপারটা, সেটা আমি প্রথম ফিল করেছি যে গানটা দিয়ে, শ্রদ্ধেয় দিনহীনের আচপাশা খেলবো রে শ্যাম, ওই গানটাই গাইবো আমি। শুনবো। ওরে একলা পায়াছে হেথা পলাইয়া যাবে কোথা, একলা পায়াছে হেথা পলাইয়া যাবে কোথা, চৌদিকে ঘিরে আরে রাখবো, চৌদিকে ঘিরে আরে রাখবো সব সখী গনে, আজ পাশা খেলবো রে শ্যাম, আজ পাশা খেলবো রে শ্যাম, সামরে তোমার সনে, সামরে তোমার সনে, একলা পায়াছি রে শ্যাম, একলা পায়াছি রে শ্যাম, ইনি ঘুরবো নে, আজ পাশা খেলবো রে শ্যাম, আজ পাশা খেলবো রে শ্যাম। অনেক ধন্যবাদ লিজা আমাদের এই আয়োজনে আসবার জন্য। আর প্রতিবারই আমাদের গানের মঞ্চে দেখা হয়, আজকে ভিন্ন একটা আড্ডা দিয়ে ভীষণ ভালো লাগলো। শুভকামনা সবসময়। আমার নিজের অনেক ভালো লাগলো, এবং আমি সবসময় বলি যে গানের প্রোগ্রামের বাইরে কনভারসেশনসে যে প্রোগ্রামগুলো থাকে এগুলো আমি বেশি এনজয় করি, কারণ অনেক কিছু বলতে পারি। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছেন স্টেপ প্রেজেন্টস গ্ল্যামার শো, এবং আড্ডা দিচ্ছিলাম আমাদের জনপ্রিয় সঙ্গীত শিল্পী সাদিয়া লিজার সাথে। এবং আড্ডা দিতে দিতে একটা বিরতির সময় হয়েছে, বিরতি নিচ্ছি। বিরতির ওপারে আপনাদের সাথে দেখা হবে স্টেপের কোনো আউটলেটে। Step Glamour Show. Step, 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 step is our mistress. Shine my light,
Step Glamour Show. দর্শক, এখন আমরা আছি উত্তরা 3 নম্বর সেক্টরে স্টেপের আউটলেটে। আজকে আমরা ঘুরে দেখব এই আউটলেটটি, নতুন কি কি প্রোডাক্ট এসেছে, কোন প্রোডাক্টগুলো কাস্টমাররা বেশি পছন্দ করছে এবং ওভারঅল স্টেপ নিয়ে কি ভাবছে সেই সম্পর্কে আপনাদেরকে ধারণা দেবার চেষ্টা করব। দর্শক, আজকে আমরা আছি উত্তরা 3 নম্বর সেক্টরে স্টেপের আউটলেটে। কথা বলবো এই আউটলেটের সেলস অ্যাসিস্ট্যান্টের সাথে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? ভালো আছি। আমাদেরকে একটু এই আউটলেটটা সম্পর্কে ওভারঅল একটা ধারণা দিবেন। আমাদের আউটলেটে অনেক লেডিস আইটেম আছে, অনেক জেন্টস আইটেম আছে। তো লেডিসটা যখন আমাদের শোরুমে আসে আর কি, আমাদের অনেক নিউ কালেকশন আছে। তো যারা একটু উঁচুর মধ্যে চায় এবং বৃষ্টির সিজনে রাফিউজ করার জন্য তারা এই টাইপের জুতাগুলো দেখে বেশি পছন্দ হালকা করে, একটু উঁচু এবং রাস্তাঘাটে বৃষ্টির সময় যেতে সেই জন্য এই টাইপের জুতাগুলো একটু পানি থেকে সেফ থাকা যায়। ঠিক আছে। আর যদি কেউ শাড়ি বা কোনো অনুষ্ঠানে যাওয়ার জন্য চায় তখন তাদের জন্য আর কি এই টাইপের জুতোগুলো। আচ্ছা, এগুলো শাড়ি বা কামিজ সবকিছুর সাথে এগুলো আর কি পারফেক্ট। ওকে। এই জুতোটা হচ্ছে আমাদের মেডিকেটেড ইনসোল, মানে ফ্ল্যাটের মধ্যে সাধারণত মেডিকেটেড হয় না। এই জুতোটা মেডিকেটেড প্লাস গর্জিয়াস যে কোনো পোশাকের সাথে এটা যাবে, যার কারণে আর কি কাজ একই সঙ্গে হেলদি এবং স্টাইলিশ। ওকে, যার কারণে এটা দেয়। আমাদের জেন্টসের মধ্যে সবচেয়ে ভালো যেটা চলে সেটা হচ্ছে আমাদের স্লাইড রেগুলার ইউজের জন্য, মানে সবচেয়ে বেশি আমাদের স্টেপ ফেমাসই বলতে গেলে এই স্লাইডস এর জন্য। ফিফা ওয়ার্ল্ড কাপ কেবলই শেষ হলো, তো ফিফার জন্য কিছু প্রোডাক্ট লঞ্চ করেছিল স্টেপ, সেগুলো কেমন চলেছে? ফিফার জন্য অনেক ভালো চলেছে, মানে মানুষ তো ফিফা অনেক বেশি পছন্দ করে, যার কারণে আমাদের এই ফিফা আইটেমগুলো যেগুলো আসছিল এগুলো সব অনেক ভালো চলছে, কাস্টমার অনেক বেশি আর কি এগুলো পছন্দ করেছে। ওকে, এখানেও কিছু কালেকশন দেখতে পাচ্ছি জেন্টসের, এগুলো খুব সম্ভবত ক্যাজুয়াল কালেকশন। হ্যাঁ, এগুলো ক্যাজুয়াল। এর মধ্যে এই যে এই একটা আইটেম আছে যেটা আমাদের সবচেয়ে বেশি চলছে, এটা হচ্ছে মেডিকেটেড ইনসোলার আর কি। আচ্ছা, পুরো আর্টিফিশিয়াল লেদার, এটা হচ্ছে মানে অনেক বেশি হাঁটাহাঁটি করার জন্য এই জুতার আর কি পারফেক্ট। ওকে, এছাড়া আমাদের এই জুতাগুলো আছে, এগুলো সব মেডিকেটেড। আমাদের ক্যাজুয়ালের মধ্যে বেশিরভাগ জুতা আর কি মেডিকেটেড সোলের হয় আর কি।
বেশি কি ইয়াংরা এইসব জুতোগুলো পছন্দ করছে না একটু এজেড যারা সেরকম কাস্টমারও পাওয়া যাচ্ছে? যারা Young- young তারা আর কি এই টাইপের জুতোগুলো পছন্দ করছে। ওকে, ঠিক আছে। তাহলে দর্শক চলুন আমরা ঘুরে ঘুরে এই আউটলেটটা আরেকটু দেখি এবং নতুন কি কালেকশন আছে, পুরনো কি কালেকশন আছে এবং ওভারঅল কি কি আছে সব কিছু সম্পর্কে একটু ধারণা নিয়ে নিই। দর্শক আপনারা দেখছেন স্টেপ প্রেজেন্স গ্ল্যামার শো। আজ আমরা আছি উত্তরা 3 নম্বর সেক্টরে স্টেপের আউটলেটে। এই আউটলেটটি ঘুরে দেখলাম এবং আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করলাম স্টেপের প্রোডাক্ট সম্পর্কে। আশা করি পুরো আয়োজনটি আপনাদের ভালো লেগেছে। আগামী পর্বে আপনাদের সাথে আবারও দেখা হবে সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আইটিভির সাথেই থাকবেন।